হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প অবনীর ভাঙা সংসার, লেখিকা তানিয়া আনিতা। পর্ব 21। আকাশে শুভ্র মেঘ করছে, কেমন জানি পরিষ্কার লাগছে, কোথাও কালো মেঘের ছায়া নেই। শরতের এই সময়টা সত্যি উপভোগ্য। কারো না থাকে গরম, না থাকে শীত, নাতিশীতোষ্ণ আবহাওয়ায় শুভ্র মেঘের শরতের সময়টা আসলে অনেক শোভনীয়। অব্র জানালা কাজ ভেদে বাইরের দৃশ্যটা চোখ দিয়ে উপভোগ করছে আর ভাবছে অতীতে সেসব দিনের কথা। হঠাৎ করে টেবিলে থাকা ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে মা শব্দটা দেখে ফোনটা হাতে নিল। মা বলো। কিরে, কই তুই? আজ কি তা ভুলে গেছিস? একটু পর ছেলের পক্ষে আসবে অন্তিকে দেখতে, আর তোর এখনো দেখা নেই। মা, আমি অফিসে আছি, হাতের কাজটা সেরে আসছি। কি হাতের কাজ সেরে? পারলে কাজটা রেখে আয়, বড় ভাই বলে কথা। কত কাজ এদিকে, তোর বাবার পক্ষে কি একা সম্ভব? চলে এক্ষুনি। সিমরান রহমান ফোনটা রেখে দিলেন। অব্র একটা দীর্ঘ শ্বাস ফেলে চিন্তা করে, কত বড় হয়ে গেল তার বোনটা। তাই তো তার বিয়ের কথাবার্তা চলছে। ছেলেপক্ষ ভালো, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে, তাই বাবা মা আর অমত করলেন না। আর সন্ধ্যায় তারা অন্তিকে দেখতে আসছে। সন্ধ্যার সময় ছেলেপক্ষের সামনে বসে আছে অন্তি। দু পরিবার নিজেদের মধ্যে কিছু কথা বলে নিল, তাই তারা পাত্রপাত্রীকে আলাদা করে পাঠালেন নিজেদের মধ্যে কথা বলতে। আফটার অল বর্তমান যুগের ছেলে মেয়ে বলে কথা, নিজেদেরও তো মতামত বলে কথা আছে। কেমন আছো অন্তি? পাত্রের মুখে নিজের নাম শুনে কিছুটা অবাক হলো অন্তি, কারণ এ প্রথম তারা দুজন দুজনকে দেখছে। কিন্তু প্রশ্নটা এমনভাবে করেছে মনে হচ্ছে অনেক আগে থেকে সে অন্তিকে চিনে। অন্তি লজ্জা আর ভদ্রতার তাগিদে এখনো ছেলেকে দেখেনি, মাথা নিচু করে আছে। তবে এবার মনে হচ্ছে মুখটা দেখা প্রয়োজন, তাই মাথাটা উঁচু করতে অন্তি পুরো থ হয়ে গেল। কেমন আছো অন্তি? আমি প্রশ্ন করলাম, তুমি এখনো তো কোনো উত্তর দিলে না। অন্তি এখনো হা হয়ে আছে। এ কাকে দেখছে সে? কিভাবে সম্ভব? এত বছর পর সে মানুষটা যার প্রতি একসময় তার রাগ কাজ করত, কিন্তু ভাবির সাথে যেদিন শেষ দেখা হয় এরপর থেকে মুখ অন্তি আর দেখেনি। এতটা সময় পেরিয়ে গেছে, অন্তিরও কখনো তার কথা মনে পড়েনি বা মনে ছিল না। তাহলে কোত্থেকে হঠাৎ উদয় হলো? এদিকে উপস্থিত মানুষটা অন্তির কোনো সাড়া না পেয়ে কয়েকবার ডাক দিতে অন্তির হুঁশ আসে। সে সরাসরি প্রশ্ন করে, আপনি আপনি এত বছর পর কোত্থেকে এলেন? আর এসেছেন যখন, তখন আমার খবর কিভাবে পেলেন? তাও একদম বিয়ের প্রস্তাব নিয়ে। অন্তির মুখে রাগ স্পষ্ট। সোহেল বেশ বুঝতে পারছে অতীতের কাজের জন্য অন্তি এখনও তার উপর রাগান্বিত, তাই সে অন্তিকে রাগ দমাতে অনুরোধ করলো। অন্তি রাগ কমে এলে সোহেল তাকে ঠান্ডা মাথায় কিছু কথা বলে, যা শুনে অন্তি আরও বেশি অবাক হয়। অন্তি, প্লিজ স্টেজ নিও না, আমার কথাগুলো মন দিয়ে শোনো। যদি সবটা শোনার পর তোমার কিছু বলার দরকার মনে করো তবে বলো। আসলে সেদিন যখন বাবির সাথে আমার কথা হয়, তার কথাগুলো আমার বুকে তীরের মতো বিঁধেছিল। ওনার বলা প্রতিটি কথা আমাকে বারবার এটা মনে করে দিচ্ছে যে উনি যা বলেছেন তা সব ঠিক। কারণ যে বয়সটার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম সেটা আসলে রঙিন একটা সময়। হয়তো সেদিন ওনার কথাগুলো আমার জন্য অনেক বেশি উপদেষ্টামূলক ছিল। জানো, সেদিন ভাবির সাথে দেখা করে যাওয়ার পর আমি দুদিন ধরে শুধু ওনার কথাগুলো ভেবেছি। তবে এটাও ঠিক যে আমি কোনোভাবে তোমাকে ভুলতে পারছিলাম না। প্রায় এক সপ্তাহ পর আমি বুঝতে পারি এখানে থাকলে তোমাকে ভুলতে পারবো না, কোনো না কোনোভাবে তোমার কাছে চলে আসতে চাইবো। মন, আমি জানতাম এমনটা হলে আমি কোনোদিনও তোমাকে পাবো না, কিন্তু বিশ্বাস করো আমি চাইনি তোমাকে হারাতে। আমি তোমাকে খুব ভালোবাসতাম। প্রথমে ভাবলাম হয়তো ভাবের বলা আবেগের ভালোবাসা, খুব ভালোবাসতাম। প্রথমে ভাবলাম হয়তো ভাবের বলা আবেগের ভালোবাসা এটা, কিন্তু আমি বুঝতে পারছিলাম এটা তেমন কিছু না। এটা সত্যিই তোমার প্রতি আমার ভালোবাসা। তাই আমার বাবাকে জানাই যে আমি এদেশে আর থাকবো না, আমি বাইরে স্টাডি করব। যদি ভাবির কথা সত্যি হয়, সত্যি এটা আবেগ হয়, তবে বাইরে গেলে হয়তো তোমাকে আমার মনে পড়বে না, কিন্তু সেখানে গিয়েও আমি শান্তি পেলাম না। বছরের পর বছর শুধু তোমার কথা চিন্তা করেছি, বারবার ভয় পেতাম কোনোভাবে তুমি অন্য কারো না হয়ে যাও। তাই প্রতিদিন আমাদের মোনাজাতে শুধু তোমাকে চাইতাম। তুমি জানো আমি ইঞ্জিনিয়ার কমপ্লিট করে বিদেশে বড় একটা শপ নিয়েছি,
তাছাড়া দেশেও আমি ব্যবসা শুরু করেছি, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আমি সেটেল। ভাবি আমাকে শেষ একটা কথা বলেছিল, যেদিন আমি নিজেকে গড়তে পারবো সেদিন যাতে তোমার কাছে আসি। দেখো, আজ আমি পুরো তোমার জন্য নিজেকে গড়ে নিয়েছি। আমি দেশে এসে প্রথমে তোমার সম্পর্কে খোঁজ নিই, জানতে পারি তুমি এখনও স্টাডি করছো। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে তিনি আমার ডাকে সাড়া দিয়েছেন। এখন অবধি তোমার বিয়ে হয়নি, তাই আমি আর আগ পিছ না ভেবে সরাসরি বিয়ের প্রস্তাব দিই, আর তোমার পরিবারও রাজি হয়। আমার যা কথা ছিল সব তোমায় বলেছি, এখন তুমি তোমার মতামত জানাতে পারো। অন্তি নীরব দর্শকের মতো সবটা শুনেছে। সে বিশ্বাস করতে পারছে না একটা ছেলে শুধুমাত্র তার জন্য এত বছরে এত দূরে থেকে এতটা কষ্ট সহ্য করছে। সোহেলের সব কথা শুনে অন্তির কেন জানি খুব খারাপ লাগছে, কারণ কিছুটা হলেও সোহেলের কষ্টের জন্য অন্তিও দায়ী। তোমার কি কিছু বলার নেই? তার মানে তোমার নীরবতায় বলে দিচ্ছে তুমি আমাকে বিয়ে করতে চাও না। ওকে, চলে যাই, সবাই অপেক্ষা করছে। সোহেল আর কিছু না বলে হাঁটা শুরু করে, অন্তিও পেছন পেছন আসতে থাকে। ওদের দুজনের আগমনে উপস্থিত সবার মুখে হাসি দেখা দেয়। কি কথা হলো তোমাদের? তাহলে কি সিদ্ধান্ত নিলে দুজন? সিমরান রহমান দুজনকে দেখে প্রশ্ন করে ওঠে। সোহেল আর অন্তির দুজন দুজনের দিকে তাকায়। সোহেলের চোখ দুটো কেমন করুণ দৃষ্টিতে অন্তির দিকে তাকায়। অন্তি সোহেলের দিকে দেখে বুঝে গেছে সোহেলের মনের অবস্থা কেমন। তাই সোহেল কিছু বলার আগে অন্তি সবার সামনে বলে ওঠে, আসলে আজ প্রথম তো আমাদের কথা হলো। একদিনে তো আর সব জানা যায় না, বা মানুষকেও চেনা যায় না। তাছাড়া বিয়েটা তো একদিনের বিষয় না, আজীবনের একসাথে পথ চলা। তাই আমরা কিছুটা সময় চাই, দুজন দুজনকে ভালো করে চিনতে চাই। এরপর না হয় আমরা আমাদের সিদ্ধান্তটা জানাবো। শেষে কথাগুলো অন্তি সোহেলের দিকে তাকিয়ে বলল। সোহেল অবাক হয়ে অন্তির কথা শুনছে। অন্তির চোখ বলে দিচ্ছে ওর মনে অন্য কোনো মতলব করছে। তাই সোহেলও অন্তির সাথে মত দিল। রেস্টুরেন্টের মুখোমুখি বসে আছে অন্তি আর সোহেল। সেদিন অন্তিদের বাসা থেকে আসার পর দুজনের মাঝে না কোনো কথা হয়েছে আর না দেখা। সোহেলের মাথায় বারবার অন্তির কথা আর চোখের ধরনটা ঘুরছে। সোহেল পুরোটা বুঝতে না পারলেও এরা বুঝেছে অন্তির মনে কিছু একটা চলছে। হঠাৎ করে আননোন নাম্বার থেকে কল আসলে সোহেল রিসিভ করে। কাল আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনি কি ফ্রি থাকবেন? গলা শুনে বুঝতে পেরেছে কণ্ঠস্বরটা অন্তিম। কিন্তু নাম্বার পেল কোত্থেকে? যখন কাউকে প্রয়োজন পড়ে তখন তার তথ্যটা খুঁজে নেওয়া খুব একটা কঠিন নয়। তাছাড়া এটা তো আপনি ভালো করে জানেন, আমার বলার কি দরকার? আচ্ছা, বাদ দিন এসব কথা। কাল আপনি দেখা করতে পারবেন কিনা বলুন। অবশ্যই। কোথায় আসতে হবে বলো, আমি আসবো। অন্তিম ফোনটা রেখে ঠিকানা টেক্সট করে দিল, আর সেই মোতাবেক সোহেল আরে আপনি যা ভাবছেন তা নয়, আমার সাথে কারোর সম্পর্ক নেই। আমি আপনাকে অন্য কিছু বলতে চাইছি। আসলে আমি আপনাকে বলতে চাইছি আমার পরিবারের কিছু কথা। আপনি তো আমার ভাবিকে ছিলেন। আচ্ছা, আমাকে দেখতে যাওয়ার পর আপনার মনে হয়নি আমার আশেপাশে কোথাও ভাবিনি কেন? অন্তির কথায় সোহেল আশ্বাস পেল। তবে অন্তির প্রশ্নটা সোহেলের মাথায় ঘুরছে। অন্তি বুঝতে পারলো সোহেলের একই প্রশ্ন। তাই সে শুরু থেকে সবটা সোহেলকে জানায়, যা যা ঘটেছিল তার পরিবারের সাথে। সবটা শুনে সোহেল মর্মাহত হলো। সব তো শুনলাম, আর বুঝতে পারছি বাবার সাথে যা হয়েছে সত্যি অনেক খারাপ হয়েছে। তবে তোমার পরিবারকে আরও যাচাই বাছাই করে নেওয়া উচিত ছিল, তাহলে হয়তো অর্ধেক কিছু হতো না। আচ্ছা, এখন করণীয় কি? মানে আমাকে যখন বলছো নিশ্চয়ই এক্ষেত্রে আমার কোনো করণীয় থাকতে পারে, তাই তো? সেটা ঠিক বলছেন। আসলে আমি চাইছি আমাদের বিয়েটা এখন স্থগিত থাক, কারণ ভাবিকে ছাড়া এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব না। কারণ ভাবি আমার শুধু ভাইয়ের বউ ছিল না, আমার বেস্ট ফ্রেন্ড, আমার মা সমতুল্য ছিল। ওনার সাথে অতিবাহিত হওয়ার সব স্মৃতি এখন আমাকে নাড়া দেয়। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিই যতদিন তাকে পাবো না ততদিন বিয়ে করবো না।
এত বছর ধরে আমার পরিবারে আমাকে বিয়ে নিয়ে তেমন কোনো চাপ প্রয়োগ করেনি। কিন্তু যতই হোক, মেয়ে তো বয়স বলেও একটা কথা আছে। তাই আমার বিয়ের জন্য আমার পরিবার আমাকে চাপ দেয়, কিন্তু ভাবিকে না পাওয়া অবধি বিয়ে করা সম্ভব না। তাই নামাজে বসে প্রার্থনা করতাম এমন কাউকে যাতে তিনি আমার জীবনে এনে দেন, যার মাধ্যমে আমি আমার এই ইচ্ছেটা পূরণ করতে পারবো। এখন যখন আপনি এসেছেন, তাই আপনাকে সবটা জানালাম, সিদ্ধান্ত আপনার। সোহেল মন দিয়ে কথা শুনছে, কিন্তু সে অন্তের কথার মাঝে এতটা ডুবেছিল যে অন্তি যে তাকে বিয়ের কথা বলেছে সে মাথায় ঢুকেনি। অন্তির সব কথা আরেকবার মনে মনে গুছাতে গিয়ে হঠাৎ বিয়ে স্থগিত শব্দটা মাথায় বাড়ি খায়। তাড়াতাড়ি অন্তির দিকে প্রশ্ন শুনে, বিয়ে স্থগিত মানে তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? অন্তি বুঝতে পারলো সোহেলের মাথায় এতক্ষণ বিয়ের বিষয়টা পুরোপুরি ঢোকেনি, তাই সে দ্বিতীয়বার প্রশ্ন করছে। তাই মাথা ঝাঁকিয়ে অন্তি সম্মতি দেয় যে সে বিয়েতে রাজি, তবে তার দেওয়া শর্ত রাজি হতে হবে, অর্থাৎ ভাবিকে খুঁজে না অবধি বিয়ে করবে না। সোহেলের খুশি দেখে সে এক পায়ে খাড়া হয়ে জানায়, তুমি যে আমাকে বিয়ে করতে রাজি হয়েছো তাই অনেক। এত বছর যখন অপেক্ষা করতে পেরেছি, তখন না হয় আরও কিছু সময় অপেক্ষা করব। তবে আমি আজ খুব খুশি যে আমার এত বছরের প্রতীক্ষা সফল হয়েছে। সমস্যা নেই, তুমি চিন্তা করো না, তোমার ইচ্ছা আর তোমার পরিবারকে ম্যানেজ করে সবটা আমার দায়িত্ব। তবে তুমি কথা দাও, তুমি শুধু আমার হবে। অন্তি বুঝতে পারছে সোহেলের মনের কোণে অন্তির ইচ্ছাটা জানার জন্য ব্যাকুল হয়ে আছে। ছেলেটা তার জন্য অনেক কষ্ট করেছে, তাই আর কষ্ট দেওয়ার মানে হয় না। তাই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে উত্তর জানায়, আমি শুধু আপনার থাকবো। 3 দিন হলো অব্র আমেরিকা এসেছে, একটা বিজনেস ডিল নিয়ে মিটিং করতে এসেছে। যদি ডিলটা পেয়ে যায় তবে কোটি টাকার প্রফিট হবে। তাছাড়া দেশে কাজটা আশিক সাহেব সামলাবে, বাইরের কাজগুলো অব্রই করে। মূলত যে কোম্পানির সাথে ডিল করতে এসেছে সেজন্য একজন লেডি অর্থাৎ মহিলা, তাই অব্র কিছুটা বিব্রত অবস্থায় আছে, যেহেতু সে এর আগে কখনো কোনো মহিলার সাথে বিজনেস ম্যাটার নিয়ে ডিসকাস করেনি। মিটিং হবে 2 দিন পর, কিন্তু অব্র আগে চলে এসেছে যাতে এদিকে থাকা কাজগুলো পরিপূর্ণ করে নিতে পারে। বিকেলের দিকে অব্র গাড়ি নিয়ে বের হয়েছে ঘুরতে। এতটা সময় বাসায় বসে থেকে বোর হয়ে গেছে, তাই বিকেলের সময়টা একটু ঘুরে ফিরে কাটানোর প্ল্যান করে সে মোতাবেক বের হয় গাড়ি নিয়ে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ করে গাড়ির ব্রেক কষল অব্র। গাড়ির সামনে যেন কাউকে দেখা গেল। অব্র গাড়ি থেকে নেমে গিয়ে এগিয়ে যেতে দেখে ছোট্ট একটা ফুটফুটে মেয়ে গাড়ির সামনে চলে এসেছে। দেখে মনে হচ্ছে 5-6 বছরের মেয়ে। অব্রকে দেখে মেয়েটা একটা মিষ্টি হাসি দিল। অব্র হেসে মেয়েটাকে কোলে তুলে নিল। মামনি, তুমি এভাবে গাড়ির সামনে চলে এলে কেন? যদি কিছু হয়ে যেত? সরি আঙ্কেল, গার্ডেনে হাইড অ্যান্ড সিক খেলতে খেলতে কখন যে বাড়ি থেকে বের হয়ে গেছে মনে হচ্ছিল না। মনে হচ্ছে আমি বাড়ির রাস্তা ভুলে গেছি। প্লিজ আঙ্কেল, আমাকে বাড়ি পৌঁছে দাও প্লিজ। কথাটা বলতে বলতে মেয়েটা কেঁদে দিল। বুঝতে পারছে মেয়েটা হারিয়ে গেছে, কিন্তু কাকে জিজ্ঞেস করবে ওর পরিচয়? তাছাড়া আমেরিকার রাস্তাগুলো অনেক আঁকাবাঁকা টাইপের, কোনো দিক থেকে কোন রাস্তা দিয়ে বের হবে সেটা বোঝা কঠিন। বিভিন্ন রাস্তা মোড় এসে এক জায়গায় মিলিত হয়েছে, আর সেই মিলিত রাস্তায় দাঁড়িয়ে আছে অব্র। মামনি, তোমার নাম কি? মাই নেম ইজ অবন্তী রহমান। নামটা শুনে অব্রে হঠাৎ অন্যরকম লাগলো, কেন জানি নামটার সাথে কারোর সাদৃশ্য রয়েছে। অব্র আবারও জিজ্ঞেস করে, তা তোমার বাসা কোথায়? আমাকে কি চিনিয়ে দিতে পারবে, বা ঠিকানা জানো তোমার বাসা? অবন্তী কিছু একটা চিন্তা করে অব্রকে জানায় যে তার ঠিকানা মনে নেই, তবে সে যে স্কুলে পড়ে সেটার নাম জানে। অব্র চিন্তা করলো তাহলে সেটাই করা যায়, মানে অবন্তী স্কুলে গেলে নিশ্চয়ই তার বাসার ঠিকানা জানা যাবে। তাছাড়া স্কুলের নামও কাউকে জিজ্ঞেস করলে তারা বলে দিতে পারবে। তাই অব্র অবন্তীর কথা মতো গাড়ি নিয়ে সোজা অবন্তীর স্কুলে চলে যায়। আসলে তোমাদের মতো গাইডস দেখে আমি অনেক বড় ভুল করেছি। তোমরা এতটা ইরেসপন্সিবল আর খামখেয়ালি কাজ করো, তবু আমি তোমাদের কোনো শাস্তি দিইনি। তবে এবার মনে হচ্ছে আমাকে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। এতগুলো গার্ড থাকার পরও আমার মেয়েকে তোমরা প্রোটেক্ট করতে পারলে না। তোমাদের চোখে আড়াল করে সে কীভাবে গেট দিয়ে বের হয়ে গেল? আর যদি আমার মেয়ের কিছু হয় তবে তোমাদের চাকরি তো যাবে, সাথে সবাইকে পুলিশে দেবো। গট ইট নাও, লিভ ইয়ার। পাশে থাকা ল্যান্ডফোনটা বেজে ওঠে। রিসিভ করতে ও পাশ থেকে কিছু কথা শুনে তারপর উত্তর দেয়, নো, ইটস ইম্পসিবল। যেভাবে হোক আমার মেয়ের খোঁজ করুন প্লিজ স্যার, সি ইজ মাই হার্ট, প্লিজ ডু সামথিং প্লিজ। ফোনটা রেখে দিতে কেউ একজন মাম বলে ডাক দিল। পিছনে পড়তে নিজের কলিজাকে দেখে দৌড়ে গেল। সারা মুখে চুমু দিয়ে জিজ্ঞেস করে, ডিয়া কোথায় চলে গিয়েছিলে? জানো মাম, কত মিস করেছিলাম আমার কলিজাকে। কতবার বলেছি আমাকে বা গার্ড ছাড়া বাড়ি থেকে বের হবে না। মামকে কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? সরি মাম,
আর কখন হবে না। আসলে খেলতে খেলতে বাইরে চলে গিয়েছিলাম, পরে অনেকটা দূরে চলে যাই। তখন এই আঙ্কেলের সাথে আমার মিট হয়। উনি তো আমাকে এখানে এনেছেন। মেয়ের জন্য এতটাই উদ্বিগ্ন ছিল যে মেয়ে কার মাধ্যমে এসেছে সেটা দেখা হয়নি। তাই মেয়েকে পাশে রেখে সে আগন্তুককে দেখার জন্য পা বাড়ায়। সামনে কিন্তু পাটা আর এগুলো না, এক জায়গায় থেমে আছে। মনে হচ্ছে আঠা দিয়ে কেউ পাকে মেঝের সাথে আটকে দিয়েছে। আর আগন্তুক সে যেন বাকরুদ্ধ হয়ে গেছে সামনে থাকা মানুষটাকে দেখে। 7 বছর পর সে অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে। এ যেন 7 বছর আগের মানুষটার এক নতুন রূপ, যে রূপে দেখলে অব্র কেন যে কোনো মানুষ অবিশ্বাস করতে বাধ্য হবে এ মানুষটা সে 7 বছর আগের মানুষ। ফেস, গ্লো, হাইট সব মিলে যেন নতুন, অনন্য। সব কিছুতে পরিবর্তন, তবুও যেন অব্রের চিনতে একটু কষ্ট হচ্ছে না। অব্রের চোখে যেন এখনও সে পুরাতন মানুষ। এদিকে আটকে থাকা মানুষটারও চিনতে কষ্ট হলো না আগন্তুককে। কষ্ট হবে কীভাবে? তার সাথে যে মানুষটা বেশি না হলেও কিছুটা মুহূর্ত কাটিয়েছে। আগের সে ক্লিন ফেসটা নেই, নেই কোনো উজ্জ্বলতা। মুখের মধ্যে একগাদা দাড়ি, চোখের নিচে কিছুটা কালো স্পট পড়েছে। একসময় নজর কাড়ানো সে পুরুষটার এমন হাল দেখে একটু হলেও অবাক হয়। তবে আর এক মুহূর্ত এ আগন্তুকের সামনে দাঁড়ানো যাবে না। অব্র কিছু বলতে যাবে। আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার অতিথি হয়ে এসেছেন, তাই অবশ্যই আপ্যায়নটা আমার দায়িত্ব। নাস্তা করে যাবেন। কথাটা বলে সামনে থাকা মানুষটা সোজা অবন্তীকে নিয়ে উপরে চলে গেল। অব্র এতক্ষণ অবাক নয়নে চেয়েছিল, কিন্তু মানুষটার প্রস্থানে অব্রের হুঁশ ফিরল। অব্র দৌড়ে যেতে কিছু গার্ড এসে তার সামনে দাঁড়ালো। সরি, ভিতরে যাওয়া যাবে না। ম্যাডামের হুকুম নেই। আপনি ডাইনিংয়ে আসুন, নাস্তা দেওয়া হয়েছে। অব্র পিছন থেকে কয়েকবার ডাকলো, কিন্তু সাড়া পেল না। অবন্তী, প্লিজ দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। প্লিজ অবনী, একটিবার দাঁড়াও প্লিজ। প্রতি উত্তরে শুধু শূন্যতা পাওয়া গেল। চলবে। গল্পটি ভালো লাগে।